আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটা সবার জন্য স্বাভাবিক হলেও আমার জন্য একটু ডিফারেন্ট, কেননা আজকে আমি এই জীবনের প্রথম বাইক নিয়ে গ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তাও আবার নট এ সিঙ্গেল উইথ পিলিয়ন। একটু ভয় ভয় কাজ করতেছে, আবার অ্যাডভেঞ্চারও লাগতেছে। দেখা যাক কী হয়। বাসা থেকে বের হয়ে গ্রামের এই রাস্তা দিয়ে দোল খেতে খেতে আমরা চলে এসেছি অলরেডি নদীর প্রান্তে। আর বাইকারদের জন্য একটা অস্বস্তিকর কাজ হচ্ছে গিয়ে ট্রলারে করে বাইক পার করা। এটা যে কতটা একটা বিরক্তিকর কাজ যা বলে বোঝানো যাবে না। আচ্ছা, নদী দেখে আমি কখনোই ক্লান্ত হই না, কারণ নদীর যে অপরূপ সৌন্দর্য এটা আমাকে খুব অ্যাট্রাকশন করে। তো এই নদী দেখতে দেখতে আমরা সময়টা পার করছি। আর এটা হচ্ছে জয়ন্তী নদী। আমরা মিরধারার থেকে আমরা আউপুরের দিকে যাচ্ছি। নদীগুলো দেখতে যেমন সুন্দর, আর এই নদীগুলোরকে অসৎ ব্যবহার করে মানুষজন যেমন অতিরিক্ত ট্রলার ভাড়া এবং নদী খনন ইত্যাদি কার্যক্রম করে নদীর সৌন্দর্য হারাচ্ছে, কিন্তু তারা নিজেদের পকেট ভরে নিচ্ছে, যার ফলে প্রতি বছর হাজারো মানুষ তাদের ঘরবাড়ি হারাচ্ছে, বসতভিটা জায়গা জমি হারাচ্ছে। যাই হোক, আমরা অলরেডি নদী পার করে ফেলেছি এবং আজকের রুট প্ল্যানটা হচ্ছে আমরা আবুপুর অলরেডি ক্রস করেছি এবং আমরা গোসাইরহাট হয়ে শরীয়তপুরের উপর দিয়ে আমরা পদ্মা সেতু ক্রস করব। আপাতত এটাই হচ্ছে রুট প্ল্যান। এই শরীয়তপুরের উপর দিয়ে বরিশাল আসার যে রুট প্ল্যানটা, এটা তো আগে ছিল না এবং এই অঞ্চলটা ছিল তখন একদম প্রত্যন্ত গ্রাম। তো যখন এই রুটটা আবিষ্কার হয় যে এখান দিয়েও আসা যাওয়া করা যায়, তখন থেকে এই এলাকাটা উন্নত হওয়া শুরু করে এবং রাস্তাঘাটগুলো তখন থেকে নির্মাণ কাজ শুরু হয় এবং যখন পদ্মা সেতুটা হয়ে যায় তখন এইগুলো আরও আস্তে আস্তে ডেভেলপ হতে থাকে। সত্যি এই শরীয়তপুর গোসাইরহাট অঞ্চলটা এলাকাটা খুবই সুন্দর। পরিপূর্ণ গ্রামের যে একটা ভাইবস, সেটা অবশ্যই এই জায়গা দিয়ে আসলে পাওয়া যায়। নদীর পলিমাটি থেকে গড়ে ওঠা এই গ্রাম, তো এটা অবশ্যই সুন্দর হবেই। যে কোনো ফসল খুব সহজে এখানে ফলে, যেমনটা দেখতে পাচ্ছি দুধারে ফসলি জমি এবং মাঝখান দিয়ে সুন্দর একটি রাস্তা। আর বলে রাখি, আর এটা হচ্ছে গিয়ে শরীয়তপুর যাওয়ার বাইপাস রাস্তা। আমি বাইপাস রাস্তাকে বেছে নিয়েছি যেহেতু ওই রাস্তাগুলোতে ভারী যানবাহন চলে, এই জন্য অ্যাভয়েড করে চলছি ওই রাস্তাগুলো, যার ফলে আমি এত সুন্দর সুন্দর সিনারি উপভোগ করতে পারছি গ্রাম অঞ্চলের। মাথায় একটা টেনশন রয়েই গেছে, বাইকটা জানি না কোথায় থেমে যায় তেলের সংকটে। অবশেষে শরীয়তপুরে একটা পাম্পে চলে এসেছি, তো এখান থেকে তেল নিয়ে নিব। ভাই খুব বুকে লাগে যখন দেখি যে 90 টাকা লিটারের অকটেন। এই দিন কি আর কোনো দিন ফিরে আসবে? চাইলেও সম্ভব নয় আর, কেননা এটা বাংলাদেশ। ঢাকায় যাওয়ার মতো ফুয়েল নিয়ে নিয়েছি, কেননা ফুল ট্যাঙ্ক করিনি, কারণ জানি না তেল কেমন হয়, এই জন্য অল্প স্বল্প নিয়ে নিয়েছি। একটা জিনিস খেয়াল করবেন আপনারা যারা ঢাকা থেকে গ্রাম পর্যায়ে আসার পথে, দেখবেন যে তেলের কালার আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে, স্থান ভেদে ফুয়েলের কালার চেঞ্জ হয়ে যায়। যাই হোক, আমার সামনে কিছু লোক দেখতে পাচ্ছি, তারা সারিবদ্ধ হয়ে হেঁটে যাচ্ছে কোথায়। আচ্ছা, এটাকে বলে স্পিড মার্চ। তারা দ্রুত হাঁটা, অলমোস্ট হয়তো 20 কিলোর মতো তারা হাঁটবে এভাবে। এটা একটা ট্রেনিংয়ের পার্ট। এই দেখে বুঝতে পারলাম হয়তো আমি ক্যান্টনমেন্টের খুব কাছাকাছি চলে এসেছি। একটা যাযাবর লাইফ, দেখতে যেমন স্বাদে ঠিক তার উল্টো। আমরা যারা বাইরে আছি তারা হয়তো ভাবি যে কত সুন্দর লাইফ, কিন্তু আসলে যারা এখানে লাইফ লিড করতেছে একমাত্র তারাই জানে এটা যে কতটা কষ্টের জীবনযাপন। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের প্রতি সহায় হোক। আমরা অলরেডি ক্যান্টনমেন্টের সীমানার কাছাকাছি চলে এসেছি, আর আমরা যেই ক্যান্টনমেন্ট অতিক্রম করবো এখন সেটা হচ্ছে শেখ রাসেল সেনানিবাস। নতুন একটি নির্মাণাধীন ক্যান্টনমেন্ট, যেটা পদ্মা সেতুর সংলগ্নেই ক্যান্টনমেন্টটা গড়ে উঠেছে। আচ্ছা, আমার একটা ধারণা শেয়ার করি। এটা আমার এখন মনে হচ্ছে এটা আমার ভুল ধারণা ছিল, যে আমি হয়তোবা বাইক নিয়ে ঢাকায় গেলে হয়তোবা আমি টাকার দিক দিয়ে একটু সাশ্রয়ী হব, কিন্তু বিষয়টা সম্পূর্ণ ভুল ছিল আমার জন্য। এতটুকুই বেনিফিট দেখছি আমি, যে নিজের স্বাচ্ছন্দ্যবোধ মতো আমি যেতে পারতেছি, এটাই, এছাড়া আদারওয়াইজ আর কিচ্ছু না। পদ্মা সেতুটা বাইকারদের জন্য খুলে দেওয়া, এটা তাদের জন্য একটা মঙ্গল স্বরূপ হয়েছে। আর এটার বেনিফিটটা আমরা তখনই দেখি যখন বিভিন্ন ভ্যাকেশন, ঈদের সময় যে একটা বাইকারদের হুড় লেগে যায় পদ্মা সেতুতে আসার জন্য, সেই জিনিসটা আমরা তখন চক্ষু গোচর হয়। আমরা পদ্মা সেতুর টোল প্লাজায় চলে এসেছি, এখন টোল দিব। বাইকারদের জন্য 100 টাকা টোলটা একটু বেশি হয়ে যাচ্ছে মনে হয়েছে আমার কাছে। আমার জানা মতে প্রতিদিন এই পদ্মা সেতুতে টোল বাবদ, শুধুমাত্র বাইকের টোল বাবদ বিশাল একটা অঙ্কের একটা টাকা সরকারি কোষাগারে জমা হয়। তো তারপর কেন জানি না সরকার এই বাইকের প্রতি নিষেধাজ্ঞা দেয় মাঝে মাঝে। তো এটা হয়তো বা আমাদের বিশৃঙ্খলতার ইস্যু ধরেই এই নিষেধাজ্ঞাটা দেয়। তো আমরা এই বিশৃঙ্খলতাটা এড়িয়ে চলবো যাতে এরকম নিষেধাজ্ঞা না আসে ভবিষ্যতে আর। আমাদের দেশে বাইক জিনিসটা সবাই একটা নেগেটিভ চোখে দেখে, আর ইন্ডিয়ার মতো একটা দেশে
আপনি সেখানে যেই কোনো রাজ্যে যান না কেন, বাইকের জন্য কোনো টোল নেই, বাইকের জন্য সব টোল ফ্রি এবং আলাদা লেন থাকে, ওই টোল প্লাজা দিয়ে বাইক বের হয়ে চলে যায়, বাইকের জন্য কোনো টোল দেওয়ার প্রয়োজন হয় না। আর ইন্ডিয়াতে বাইক জিনিসটা পজিটিভ হিসেবেই দেখে তারা। যদিও বহু প্রতীক্ষিত না, তারপর আমার জন্য বহু প্রতীক্ষিত, কারণ আমি বাইক নিয়ে প্রথমবারের মতো পদ্মা সেতু পার হতে যাচ্ছি। জিনিসটা আমার কাছে খুব অ্যামাজিং লাগতেছে যে আমিও পারলাম শেষ পর্যন্ত। যাক, ভালো লাগতেছে, এটা ভালো ফিল হচ্ছে। পারা না পারার বিষয়টা এখানে আসলো কেন, কেননা বাইক নিয়ে একটু দূরে কোথাও ড্রাইভ করতে যাওয়া আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট দেয় না। আমি যে আজকে এসেছি তাও না বলেই চলে এসেছি, ধরতে গেলে ওরকমই লুকিয়ে চলে এসেছি। যখন ভিডিওতে দেখতাম যে বাইকাররা পদ্মা সেতু পার হচ্ছে ঈদের সময়, আর ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকতো যে স্বপ্ন যাবে বাড়ি আমার, তখন না খুব কলিজা লাগতো ব্যাপারটা। আর বিশেষ করে যখন ঈদে ছুটি যাওয়া হতো না, তখন তো আরও বেশি লাগতো। আর আমরা যেহেতু সার্ভিস লেন দিয়ে বাইক চালাই, তো একটা জিনিস আমার কাছে মনে হলো যে পাশ দিয়ে যখন কোনো দ্রুতগামী বাস বা ভারী যানবাহন চলে, তখন একটা বাতাসের একটা প্রভাব ফলে বাইকের উপর, যার ফলে বাইকটা একটু ইনব্যালেন্স হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এই ব্যাপারটা একটু সতর্ক থাকা উচিত আমাদেরকে। খুব সুন্দর একটি মারাত্মক একটা ভিউ দেখার মতো সৌভাগ্য আমাদের হয়েছে। তো সূর্য হয়তো কিছুক্ষণের মধ্যে অস্ত যাবে, আর এরকম একটা সময়, এরকম একটা মুহূর্তে যদি ইন্ট্রোটা না দিই আমার, তাহলে হয়তো ওটা অতৃপ্ত থেকে যাবে। তো হ্যালো দের, আসসালামু আলাইকুম, দিস ইজ নীরব হোসেন, ওয়েলকাম টু নীরবগিরি। হোপ ইউ গাইজ আর ডুইং ফাইন। ঢাকা শহরে দিন দিন যেমন দালান কোঠা বৃদ্ধি পাওয়ার ফলে জায়গার যে একটা স্বল্পতা দেখা দিচ্ছে, যার ফলে পর্যটন এলাকা, মানুষের বিনোদন কেন্দ্র খুব সংকীর্ণ হয়ে যাচ্ছে। দেখা গেল যে 2030 সালের পর থেকে পদ্মা সেতুতে মানুষজন বাইক পার্ক করে, গাড়ি পার্ক করে এখানে ঘুরতে আসছে, এখানে পার্কিং করছে, সময় কাটাচ্ছে। এরকম হতেই পারে আমার মনে হলো, কেননা আমার পিছনে যে পিলিয়ন সে বলতেছে যদি একটু দাঁড়ানো যেত পদ্মা সেতুতে, আসলে সেটা এখন সম্ভব না, আর আমরা এটা চাইও না। যাই হোক, পদ্মা সেতু শেষ করে আমরা অলরেডি মাওয়া হাই রোডে চলে এসেছি। হয়তো আমাদের আর কিছুক্ষণ সময় লাগবে ঢাকার মধ্যে প্রবেশ করতে। আচ্ছা, ঢাকা প্রবেশ মুখে আরেকটি টোল প্লাজা, সেটা হচ্ছে ধলেশ্বরী টোল প্লাজা। আর এই টোল প্লাজা আমার একটি ভুল ছিল এটাই যে আমি 50 টাকা দিয়েছি, আমি ভেবেছিলাম হয়তো 50 টাকায় টোল। তো এখানে বাইকের জন্য টোল ছিল 20 টাকা করে, কিন্তু আমি বাকি টাকা না নিয়েই চলে গিয়েছিলাম, আর রিসিটও নিইনি। আর অবশ্যই টোল প্লাজাগুলোতে গেলে অবশ্যই রিসিটটা নেওয়ার চেষ্টা করবেন, কেননা রিসিট যদি আপনি না নেন তাহলে হয় কি, অনেক সময় ওই টোলের টাকাটা সরকারি খাতে না গিয়ে ডান বামে চলে যায়। তো অবশ্যই রিসিটটা নেওয়ার চেষ্টা করবেন, যেটা আমি এখানে নিইনি, যার কারণে আমি টাকার পরিমাণটা বুঝতে পারিনি যে টোলটা কত টাকা। আর সামনে এই বাবুবাজার ব্রিজ, এটা আমার জন্য সবসময় একটা অভিশপ্ত জায়গা, আর এখানে গেলেই এমন জ্যাম লাগে যা বলার বাহিরে। তো এবার করেছি আমি রং রোড দিয়ে আমি চলে গিয়েছি, তো এটা খুব একটা রিস্ক ছিল যে কোনো সময় একটা মামলা দেওয়া যেত আমার নামে। আর ঢাকা শহরে জ্যাম, এটা তো একটা নিত্যদিনের একটা স্বাভাবিক প্রক্রিয়া, আর আপনি যদি জ্যামে না পড়েন তাহলে এটা হচ্ছে আপনার জন্য অস্বাভাবিক কিছু একটা। ঢাকা শহরের বাইক থাকার সুবিধা হচ্ছে এটাই যে সাইড দিয়ে চিপাচাপাতি হয়তো চলে যাওয়া যায় একটু আগে, এটাই সুবিধা একটা। ঢাকা শহরের 1/3 সময় আমাদের রাস্তায় চলে যায়, জ্যামেই চলে যায়। শহরে যখন জ্যাম লাগে তখন মনে হচ্ছে গিয়ে যে জীবনের সব অশান্তি মনে হয় ওখানেই, আর যখন জ্যামটা ছেড়ে দেয় তখন মনে হচ্ছে যে একটা প্রশান্তি লাভ করি আমরা, একটা মনে হচ্ছে একটা মুক্ত একটা অক্সিজেন আমরা পাই, একটি ওরকম একটা ব্যাপার স্যাপার। ঢাকার বুকে একটি মাত্র স্থান, সেটা হচ্ছে গিয়ে সেনানিবাস ক্যান্টনমেন্ট। সেই জায়গায় কোনো জ্যাম আমি দেখিনি আজ পর্যন্ত ওভাবে, শুধুমাত্র সিগন্যাল ব্যতীত সব একটি নির্দিষ্ট একটা রুটিনের মধ্যেই সব চলে। আসলে এটা কি বাইরে সম্ভব? অবশ্যই সম্ভব আমি মনে করি। সেটা হচ্ছে আমাদের যার সচেতনতার দিক থেকে এটা অবশ্যই সম্ভব। দেখতে দেখতে আমরা ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আমার ভিডিওর মধ্যে অনেক কিছু ইমপ্রুভমেন্ট করার আছে, এটা আপনারা অবশ্যই আমাকে জানাবেন কী বিষয়গুলো আমি ইমপ্রুভ করব, চেঞ্জ করব, বা কীভাবে কী করব, সেই বিষয়গুলো অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো এক টপিকস দিয়ে গল্প করব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সো নিরাবাউ, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।